লুকিজমের আগের পর্বে আমরা দেখেছিলাম হিয়ংশক নতুন বন্ধু তৈরি করছে, কিন্তু একটা বড়সড় ঝামেলা হয়ে গিয়েছিল। তার মোটা শরীরটা বাড়িতে ঘুমোচ্ছিল, আর ঠিক তখনই তার মা সেখানে চলে আসেন। এবার সুদর্শন শরীরটি, যেটা স্কুলে যেত, সে বাড়ি ফিরে দেখে দরজার কপাট খোলা। ভেতরে ঢুকতেই সে তার মাকে দেখতে পায়। সে মুখে মা বলে ডাকলেও তার মা তাকে চিনতে পারেন না, কারণ তার আসল ছেলে তো তার চোখের সামনে ঘুমোচ্ছিল, আর এই এত সুদর্শন ছেলে তার ছেলে হতেই পারে না। একটু বিব্রত হয়ে হিয়ংশককে তখন নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়। সে বলে, না আন্টি, আমি তো শুধু ওর বন্ধু। এই কথা শুনে তার মা বলেন, দাঁড়াও দাঁড়াও, আমি আমার ছেলেকে ডিটে তুলি। এই কথায় হিয়ংশক সঙ্গে সঙ্গে বাধা দেয়। হিয়ংশকের মা তখন বলেন, সে রাতে কাজ করে, আমার ছেলে কত বড় হয়ে গেছে, এখানে এসে সে রোগাও হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সে কতটা পরিশ্রম করে। হিয়ংশক মানে সুদর্শন হিয়ংশক এতই সুন্দর ছিল যে সে যেখানেই যায় সবাই তার দিকে ঘুরে ঘুরে তাকায়। হিয়ংশকের মা তখন বলেন, তুমি তো দেখতে এত সুন্দর, তুমি যেখানেই যাও সবাই তোমার দিকে ঘুরে ঘুরে তাকায়, নিশ্চয়ই আমার ছেলে হিয়ংশক তোমাকে হিংসা করে। এমন কিছুই না, আমরা দুজনেই খুব ভালো বন্ধু। এরই মধ্যেই হিয়ংশকের মা বুঝতে পারেন যে এটা খুব দামি ক্যাফে, তাদের হয়তো এখানে কিছু কেনা উচিত নয়। বিনীতভাবে হিয়ংশক বলে, আন্টি চিন্তা করবেন না, আমার কাছে টাকা আছে। এরপর তারা দুজন কফি নিয়ে বসে। হিয়ংশকের মা বলেন, এর আগে তো আমি কখনো কফিও খাইনি, আমার ছেলে হিয়ংশক এখানে এলে ওর খুব ভালো লাগতো। ভাস্কর মনে হয় যে এই হিয়ংশক খুব খারাপ ছেলে, কিছুদিন আগেই মোটা ছেলেটাকে বিরক্ত করা হয়েছিল, তাহলে সে কেন সত্যিটা বলছে না? এই কথা শুনে ভাস্কো এত রেগে যায় যে সে তার হাতে রাখা ক্যানটি জোরে চেপে ধরে, যার ফলে সব পানীয় বাইরে পড়ে যায়। ভাস্কো ভাই এই কথাগুলো শুনে ভাবছিলেন যে এই ছেলেটা তো মোটা ছেলেটাকে খুব বিরক্ত করে, অনেক জ্বালায়, তাহলে সে কেন তার মাকে বলছে যে তারা ভালো বন্ধু এবং মোটা ছেলেটার কোনো সমস্যা নেই? ভাস্কর মনে হয় যে হিয়ংশক এই বুড়ি মহিলার কাছে টাকা চাইছে, আর বেচারি বুড়ি মহিলাকে টাকা দিতে হচ্ছে, অর্থাৎ একসঙ্গে অনেক ভুল বোঝাবুঝি ঘটে যায়। আর হিয়ংশকের মা হিয়ংশককে বিদায় জানিয়ে চলে যান। ভাস্কো ভাই এত বেশি রাগ করেছিলেন যে বমজে রেস্টুরেন্ট থেকে সবাই উঠে চলে গিয়েছিল। ভাস্কো এখন প্রতিশোধ নিতে চাইছিলেন। তিনি হিয়ংশককে একটি নির্জন জায়গায় ডেকে বলেন, এবার তোমার কোট খোলো, এবার তোমাকে লড়তে হবে। হিয়ংশক বুঝতে পারে না যে ভাস্কর কি হয়েছে, কেন সে তার ওপর রেগে আছে, আর কেনই বা তাকে লড়তে বলছে। হিয়ংশক ভাস্কোকে বলে, আপনি আমাকে কতটুকু চেনেন, আমরা কতটুকু মিশেছি, তাহলে আপনি কেন আমার সঙ্গে লড়াই করছেন? হতাশা এবং অভিমানে ভাস্কর মনে হয় যে হিয়ংশক টাকা দিচ্ছে না, অর্থাৎ এরপর থেকে সে সবসময় ওই মহিলার কাছে টাকা চাইতে থাকবে, তাই এবার তাকে শিক্ষা দিতেই হবে। মারামারির দৃশ্য দ্রুত এবং হিংস্র স্বরে ভাস্কো ক্রমাগত হিয়ংশকের উপর আক্রমণ করতে থাকে এবং খুব ভাড়াভাবে ঘুষি মারতে থাকে, কিন্তু একটি ঘুষিও হিয়ংশকের গায়ে লাগে না। সে প্রত্যেকটি ঘুষি থেকে নিজেকে বাঁচিয়ে যাচ্ছিল। ভাস্কের ঘুষির গতি এত বেশি ছিল যে হিয়ংশকের মুখেও আঘাত লাগে, আর অবশেষে সেই শেষ সময় যখন হিয়ংশক তার শেষ ঘুষিটা মারতে যাচ্ছিল, কিন্তু তাও ভাস্কো বেঁচে যায়। উল্টো ভাস্কো হিয়ংশককে মারতে যাচ্ছিল, আর তখনই দৃশ্যটি কেটে যায় আশ্চর্যজনকভাবে। কিছুক্ষণ পরে একটি দৃশ্য দেখানো হয় যে বমজে সেখানে আসে এবং জানা যায় যে হিয়ংশকের কিছুই হয়নি, বরং ভাস্কো সেখানে নিচে পরাজিত হয়ে পড়ে আছে। আর তখন সে বলে, আমার সময় একদম সঠিক ছিল। কিন্তু ঠিক তখনই হিয়ংশক উল্টো ঘুষি মারে। কিভাবে তার এত ভালো কৌশল জানা আছে, সে কিভাবে এত ভালো বক্সিং পারে? অবাক হয়ে বমজে ভালো করেই জানতো যে ভাস্কোকে এর আগে কেউ কখনো হারায়নি, আর হিয়ংশক তাকে এত খারাপভাবে হারিয়ে দিয়েছে যে সে মাটিতে পড়ে গেছে। ধীরে এবং চিন্তামগ্ন হয়ে এবার যখন রাত হয় এবং হিয়ংশকের শরীর পরিবর্তন হয়ে যায়, তখন মোটা হিয়ংশক এটাই ভাবছিল যে সে কিভাবে ভাস্কোকে হারালো, কিভাবে তার শরীর প্রতিক্রিয়া দেখালো আর সবকিছু ঠিক করে দিল। ঠিক তখনই ভাস্কো সেখানে আসে। ভাস্কো তো এই মোটা ছেলেটাকে দেখে ভাবে যে সে তার টাকা ফেরত আনতে পারেনি। এই কারণে সে হিয়ংশকের কাছে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার টাকা ফেরত আনতে পারিনি। যাওয়ার সময় ভাস্কো হিয়ংশককে বলে যে তুমি খারাপ ছেলে নাও, তোমার শুধু একটু শক্তিশালী হওয়ার প্রয়োজন। হিয়ংশক ভাবে ভাস্কো একদম ঠিক কথাই বলেছে, সে তো আমার ভালোর জন্যই বলেছে। তার সুদর্শন শরীরের সঙ্গে তো কেউ ঝগড়া করে না, কিন্তু এই শরীরটাকে কে আপন করে নেবে? এই কারণে সে তার দোকানে পুশ আপ করা শুরু করে। ঠিক তখনই একটি খুব সুন্দর মেয়ে সেখানে এসে পৌঁছায় আর হিয়ংশককে পুশ আপ করতে দেখে। এই কারণে সে দুটি ক্যান বিল করায়, আর একটি ক্যান হিয়ংশকের জন্য রেখে দেয় এবং বলে পরের বার থেকে ভালোভাবে অনুশীলন করবে। বেচারা হিয়ংশক তো লজ্জা পেয়ে যায়, কারণ এই প্রথম তাকে কেউ উপহার দিয়েছে, আর সে আবার পুশ আপ করা শুরু করে দেয়।
এরপর আমাদের একটি শেষ দৃশ্য দেখানো হয়, যেটা জিয়লের বাড়ি ছিল। দেখানো হয় যে সে একটা খুব বড় বিল্ডিংয়ে থাকতো, এর মানে সে খুব ধনীও ছিল। এরই সঙ্গে বন্ধুরা, এই চতুর্থ পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে আবার দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত টাটা।